আবিদ মোহাম্মদ আপনাকে দিয়ে দিলাম। জি স্যার, পাইছি। এখন আমরা কি বলতেছি যে আমাদের আজকের টপিক হলো গার্বেজ কালেকশন। গার্বেজ কালেকশন কি? গার্বেজ কালেকশন বলেছিলাম যে আপনার কম্পিউটারে যেগুলো আপনি ডিলিট করে রাখেন, ডিলিট করে দেন। আসলে এগুলা ডিলিট হয় না। আপনাদের যদি কম্পিউটারে ফ্রি স্পেস থাকে, তাহলে ফ্রি স্পেস থাকলে কি হবে? আপনাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম সেটা পিরিয়ডিক্যালি কালেক্ট করে রাখবে। স্যার আপনি একটা যদিও কোশ্চেন আপনার ছিল স্যার। হ্যাঁ, করেন দেখি। মানে স্যার আমরা গার্বেজ কালেকশন নিয়ে পড়ছিলাম স্যার, আর কি মানে যেটা মানে আমরা ভ্যালু একটা নেই, মানে সেটাতে যদি আমরা কোনো মান অ্যাসাইন না করি সেটা অটোমেটিক্যালি একটা মান নেয়, সেটাকে আমরা গার্বেজ কালেকশন করছিলাম আর কি। কিন্তু স্যার যে ডাটাবেজের ভাষায়, হ্যাঁ, জি ডাটাবেজের ভাষায় স্যার। গার্বেজ হলো যে আবর্জনা, মানে যেটা আপনি কি করতেছেন, আনইউজড, মানে যেটা আপনার প্রয়োজন না, আপনি আবর্জনা ফেলে দেন না, বা যেটা জি ব্যবহার জি হয় না স্যার। সেটা তো আপনি ফেলে দেন। জি এখানে স্যার। কম্পিউটার ভাষায় আপনি কোনগুলা ডিলিট করেন? যেগুলা আপনার প্রয়োজন নাই সেগুলাই তো আপনি ডিলিট করেন। জি স্যার। মানে কি তাহলে স্যার প্রোগ্রামিং এর ভাষায় আর ডাটা স্ট্রাকচার ভাষায় দুইটা কি আলাদা? মানে গার্বেজ। প্রোগ্রামের ভাষায় যেটা গার্বেজ সেটা হলো একটা স্মল পার্ট, মানে ছোট, মানে আপনি কোন একটা ভ্যালু না দিলে সে একটা গার্বেজ ভ্যালু ওখানে অ্যাসাইন করে দেয়, কারণ সে ফাঁকা জায়গা রাখতেছে না। জি স্যার। বিষয়টা হলো এটা। আর এখানে ডাটা স্ট্রাকচারের ভাষা হলো গার্বেজ বলতে পারবে হিউজ, মানে কম্পিউটার অল সিস্টেমটাকে বোঝায়, অল মেমোরিটাকে বোঝায়। যে অল মেমোরিতে আপনি যখনই যেটা ডিলিট করে দিচ্ছেন, সেটা যদি আপনার কম্পিউটার জায়গা থাকে, তাহলে সেটা আপনাকে হাইড করে সে অপারেটিং সিস্টেম সেটা হিসাব রেখে দিচ্ছে। ওকে স্যার, বুঝতে পারছি। যাতে কি হয়, যাতে আপনি ফার্দার ইউজ, আপনি কখনো মনে করেন যে আপনার একটা প্রয়োজনীয় ফাইল আসলে ওখানে ছিল, আপনি ডিলিট করে দিয়েছেন, আপনি সেটা রিকভারি করতে চান। এখন আপনার কি হবে, যে আপনি রিকভারি করতে চান, সেই ডাটা তো আপনি ডিলিট করে ফেলেছেন। এখন এটা হলো যে আপনি যদি অপারেটিং সিস্টেম চেঞ্জ করে ফেলেন, এখন আপনি এই অপারেটিং সিস্টেম সম্পূর্ণ চেঞ্জ করে দিলেন, তাহলে আপনার গার্বেজ কালেকশন কিন্তু কাজ করবে না। তার কারণ কি? আপনার একটা অপারেটিং সিস্টেম কালেক্ট করে রাখে আপনার গার্বেজ গুলা, যেগুলো আপনি ডিলিট করতেছেন সেগুলা সে কালেক্ট করে রাখতেছে। জি স্যার, বুঝতে তার পারছি। মানে কি, এখানে অপারেটিং সিস্টেম চেঞ্জ করলে আর আপনি রিকভারি করতে পারবেন না, কিন্তু মানে অপারেটিং স্যার সিস্টেম যদি এই গার্বেজ গুলো কি মানে একবারে ডিলিট করার কোনো অপশন আছে না, এগুলো থেকেই যাবে স্যার? না, এগুলো অপারেটিং সিস্টেমের একটা ফাংশন, সেটা অপারেটিং সিস্টেমে রেখে দেয়। এখন আপনার পিসিতে জায়গা নেই, আপনি ধরেন 500 GB একটা আপনার মেমোরি, জি স্যার। আপনি অলরেডি 500 MB ফুল, 500 GB ফুল, আপনি জি। এখানে 2 GB ইন করলেন, 2 GB আউট ডিলিট করে ইন করলেন। এই ক্ষেত্রে আপনি গার্বেজ কালেকশন রাখতে পারবেন না। তার কারণ কি? গার্বেজ আসলে থাকে কোথায়? গার্বেজ হলো যে আপনার মেমোরিতে যখন ফাঁকা জায়গা পড়ে থাকে, আনইউজ অবস্থায় মেমোরি গুলা পড়ে আছে, যখন আপনি ডিলিট করে দিলেন, বাট ওই সেল গুলাকে ট্যাগ করে রাখে। জি স্যার। হ্যাঁ, তো বলতেছি অপারেটিং সিস্টেমের কম্পিউটার মে পিরিয়ডিক্যালি কালেক্ট অল রিলেটিভ স্পেস অনটু ফ্রি স্টোরেজ লিস্ট। আপনি যেগুলা ডিলিট করেছেন ওই স্পেস গুলো কোথায় রাখবে সে? ফ্রি স্টোরেজ লিস্টে রাখবে। মানে তার যেগুলা ফ্রি স্টোরেজ লিস্ট আছে। এনি টেকনিক হুইচ ডাজ দিস কালেকশন, এই ধরনের টেকনিক যেটা এই কালেকশন করে থাকে, তাকে বলা হয় গার্বেজ কালেকশন। গার্বেজ কালেকশন ইউজুয়ালি টেকস প্লেস টু স্টেপস। বলতেছি কি, গার্বেজ কালেকশন মে টেক প্লেস টু স্টেপ। দুইটা স্টেপে গার্বেজ কালেকশন সম্পূর্ণ হয়। একটা ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট দা কম্পিউটার রানস থ্রু অল লিস্ট। প্রথমে কম্পিউটার কি করবে? রান করবে অল লিস্ট। আপনার গোটা পিসির অল দ্য মেমোরি সেল থাকে, প্রত্যেকটা মেমোরি সেলকে সে কি করবে? রান করবে, করে ট্যাগ করবে দোজ সেল। কি ব্যাপার, কোনে গেল? তারপরে বলছে ট্যাগিং দোজ সেল হুইচ আর কারেন্টলি ইন ইউজ, যেমন ট্যাগ করবে সে কোন সেলগুলা সে কারেন্টলি ব্যবহার হচ্ছে। অ্যান্ড দেন দ্য কম্পিউটার রানস থ্রু দ্য মেমোরি। তারপরে কি করবে সে? কম্পিউটার মেমোরিতে রান করে দিবে সে। and collecting on untagged space onto a free storage list, এবং কি করবে সে? আনট্যাগ স্টক গুলোকে কি করবে সে? কি ব্যাপার, এটা কি আসতেছে? এটা রানস থ্রু দা মেমোরি কালেক্টিং অল আনট্যাগ স্পেস অনটু ফ্রি স্টোরেজ লিস্ট, এবং কি করবে সে? আনট্যাগ স্টোরেজ গুলোকে কি করবে সে? ফ্রি করে দিবে। তার মানে কি, আপনি ট্যাগ করলেন, আনট্যাগ করলেন, এই ট্যাগ এবং আনট্যাগের কারণে আপনি কি করতে পারছেন? আপনি বলে দিতে পারতেছেন আপনার কি পরিমাণ জায়গা ফাঁকা আছে, কি পরিমাণ জায়গা ব্যবহৃত আছে। কারণ কি, যেগুলা ট্যাগ করেছেন তার একটা হিসাব আপনার কাছে আছে, আর যেগুলো আনট্যাগ করেছেন সেগুলো আপনার অপারেটিং সিস্টেমের হিসাব আছে, সেগুলোর থেকে সে কি করতে পারে? ইজিলি আইডেন্টিফাই করতে পারে। আর আরেকটা দ্বিতীয় টেকনিক হলো যে দি গার্বেজ কালেকশন মে টেকস প্লেস হোয়েন দেয়ার ইজ অনলি সাম মিনিমাম অ্যামাউন্ট অফ স্পেস অর নো স্পেস এট অল লেফট। যেখানে আপনার পিসিতে খুব কম স্পেস আছে বা স্পেস নাই, সেই ক্ষেত্রে হোয়েন সিপিইউ আইডল, সে আইডল অবস্থায় থাকে, তাহলে কি অ্যাজ টাইম ই ডু দিস কালেকশন, সেই টাইমে সে কি করবে? এগুলা কালেক্ট করতে থাকবে। এই দুই ভাগ কি হলে গার্বেজ কালেক্ট করে থাকে।
এখন আমাদের এবার দেখবো ওভারফ্লো আর আন্ডারফ্লো কন্ডিশন। এটা আমাদের লিঙ্ক লিস্টে হিউজ একটা টার্ম ব্যবহার করা হয়। ওভারফ্লো কি, নাম থেকে কি বলতেছেন? ওভারফ্লো হলো বন্যা, মানে আপনার অতিরিক্ত। আপনি ধরেন যে আপনি কোথায় যে আপনি ওভারফ্লো কি করতে হয়, যে আপনার 1 গ্লাস পানি আছে, এরপরে আপনি কি করতেছেন, গ্লাসে পানি ঢালতেছেন, তাহলে কি হবে? পানিগুলা বের হয়ে পড়ে যাবে। এটা হলো ওভারফ্লো কন্ডিশন। যে আপনার ডাটা স্ট্রাকচারে আপনার ডাটা অলরেডি স্টোর হয়ে আছে। আপনি ওখানে একটা অ্যারে ডিক্লেয়ার করেছেন, যেটা 10টা ডেটা রাখতে পারবেন। অলরেডি সেখানে 10টা ডেটা আছে। তারপর আপনি কি করতেছেন, নতুন ডাটা ইনসার্ট করার কমান্ড দিতেছেন। যেহেতু তার কোনো ফ্রি স্টোরেজ লিস্ট নাই, সে তো আসলে ইনসার্ট করতে পারবে না। এই কেসটাকে বলা হয় কি, ওভারফ্লো কন্ডিশন। আমরা কি বলছি, সামটাইম নিউ ডাটা টু বি ইনসার্টেড অনটু এ ডাটা স্ট্রাকচার। আপনারা মাঝে মাঝে কি, আমরা নতুন ডাটা ইনসার্ট করতে চাই ডাটা স্ট্রাকচারে, বাট দেয়ার ইজ নো অ্যাভেলেবল স্পেস, কিন্তু আপনার কোনো অ্যাভেলেবল স্পেস সেখানে নাই। দ্যাট ইজ দ্য ফ্রি স্টোরেজ লিস্ট ইজ এমটি, মানে আপনার ওখানে ফ্রি স্টোরেজ জায়গা শূন্য হয়ে আছে। দিস সিচুয়েশন ইজ ওভারফ্লো। এই কন্ডিশন যখন হবে তখন তাকে বলা হবে ওভারফ্লো কন্ডিশন। এটা আবার রিয়েল লাইফেও দেখতে পারি, যে রিভার লাইফ কি করে হয়, যে আপনার রিয়েল লাইফ এক্সাম্পল হলো যে একটা গ্লাস বা একটা জগ নেন, সেখানে 1 গ্লাস পানি আছে, ফুল অবস্থায় আছে, তারপর আপনি নতুন আরো পানি ঢালতেছেন, সেটা তো থাকবে না, সেটা কি হবে, উপচে পড়ে যাবে। এই উপচে পড়ে যাওয়াটাই হলো কি, ওভারফ্লো কন্ডিশন। দি প্রোগ্রাম মে হ্যান্ডেল ওভারফ্লো বাই প্রিন্টিং দ্য মেসেজ ওভারফ্লো। আমাদের প্রোগ্রাম কি করে, ওভারফ্লো কন্ডিশনটাকে ওভারফ্লো মেসেজ প্রিন্ট করে। আর ওভারফ্লো কন্ডিশনের আরেকটা বৈশিষ্ট্য হলো অ্যাভেলেবল স্পেস। যখন আমরা জানি যে আমাদের লিঙ্ক লিস্টে 2টা টার্ম ব্যবহার করা হয়, একটা হলো স্টার্ট পয়েন্টার, একটা হলো অ্যাভেলেবল পয়েন্টার, যেটা আমাদের রিপ্রেজেন্ট করে লিঙ্ক লিস্টের কোন স্পেসটা ফাঁকা আছে, কোন স্পেসটা নাই। এখন যদি অ্যাভেলেবল ইজ ইকুয়াল টু নাল থাকে, অ্যাভেল স্পেসটা কি হবে, নাল থাকবে। দিস ইজ কেস ইজ কল্ড ওভারফ্লো কন্ডিশন। এখন আমরা দেখব কি, আন্ডারফ্লো। আন্ডারফ্লো কি, আন্ডারফ্লো হলো ওভারফ্লোর উল্টাটা। যে আপনার ডাটা স্ট্রাকচারে ওভারফ্লোতে কি ছিল, যে আপনার ডাটা একদম ফুল, তারপর আপনার নতুন একটা ডাটা ডিলিট করতে চান, ইনসার্ট করতে চান, এই কেসটাকে আপনি বলছেন ওভারফ্লো কন্ডিশন। এখন আন্ডারফ্লো কি, যে আপনার লিস্ট একদম ফাঁকা, ডাটা স্ট্রাকচারে কোনো ডাটা নাই, তারপর আপনার ডাটা স্ট্রাকচার ডিলিট কমেন্ট দিতেছেন, এই কেসটা হলো আন্ডারফ্লো। তার তো ডাটা নাই, সে কোথা থেকে ডিলিট করবে? তো কি বলছে, the term underflow refer to the situation where one want to delete from a data structure. কেউ চায় যে আপনি ডাটা স্ট্রাকচারে ডাটা ইনসার্ট করতে। the underflow the underflow refer to a situation where one want to delete data from a data structure or there is empty, সে কি করে, ডাটা স্ট্রাকচার ডিলিট করতে চায়, বাট ডাটা স্ট্রাকচার ইজ এমটি, দিস সিচুয়েশন ইজ কল্ড আন্ডারফ্লো কন্ডিশন। এটা কখন ঘটে, যখন স্টার্ট ইজ ইকুয়াল টু নাল। এক হাত আপনার স্টার্ট দিয়ে শুরু করবেন, সেই অবস্থা আপনার জিরো হয়ে আছে, ডাটা স্ট্রাকচারে কোনো ডেটাই নাই। এই ক্ষেত্রে আপনি কি করতেছেন, আবার ডিলিট কমান্ড দিতেছেন। এই ডিলিট কমান্ড দেওয়ার কারণে সেটা কি করবে, যে ডাটা তো আর ডিলিট করতে পারবে না, এই কেসটাকে বলা হবে কি, আন্ডারফ্লো কন্ডিশন। এবার আমরা দেখবো ইনসার্শন ইনটু আ লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের ভিতরে আমরা কি করব, একটা ইনসার্শন করব। ইনসার্শন মানে কি, ইনসার্শন মানে হলো আপনার লিস্টে কোনো একটা এলিমেন্টকে কি করবেন, আপনি ইনসার্ট করবেন। এটা হলো ইনসার্শন, যে অ্যাডিং এ নিউ এলিমেন্ট ইনটু এ লিঙ্ক লিস্ট ইজ কল্ড ইনসার্শন। আমরা কি বলছি, দি লিস্ট বি এ লিঙ্ক লিস্ট উইথ এ সাকসেসিভ নোড এ এন্ড বি। এই যে আপনার যে সাকসেসিভ এ এবং সাকসেসিভ বি নোড আছে, সাপোজ এ নোড এন টু বি ইনসার্ট, আপনি একটা নতুন নোড কি করবেন, ইনসার্ট করবেন লিস্টে বিটুইন এ এন্ড বি। এ আর বি এর ভিতরে আপনি নতুন একটা নোডকে কি ইনসার্ট করবেন। তাহলে আপনাকে ইনসার্শন কেসটা কি দাঁড়াবে, সিমেট্রিক ডায়াগ্রাম এত। তার মানে কি, যে আপনি একটা নোড কি করতেছেন, এই নোড এন কে ইনসার্ট করতেছেন কোথায়, এ আর বি এর মধ্যে। তাহলে আপনার কন্ডিশন কবে হবে কি, আপনার কন্ডিশন আমি বলেছিলাম যে এখানে 2টা কন্ডিশন হয়, যে লিঙ্ক লিস্টে যে কখন কোনো ভ্যালু আপনি ইনসার্ট করতে চান, তারপরে একটা কেস দাঁড়ায় কি, আপনার অ্যারেতে মধ্যে থেকে যদি কোনো এলিমেন্টকে ইনসার্ট করা যায়, প্রত্যেকটা এক ঘর করে ফিল্ড চেঞ্জ হয়, কিন্তু লিঙ্ক লিস্টে সেটা হয় না। লিঙ্ক লিস্টে হয় কি, যে আপনি কি করতেছেন, যে এটার লাস্ট পয়েন্টার ফিল্ডটা কোথায় দিয়ে দিচ্ছেন, নেক্সট পয়েন্টার ফিল্ডটা এখানে ফার্স্ট করে দিচ্ছেন, মানে এখানে ইন করে দিচ্ছেন। তার মানে কি, আপনি যখন নতুন কোন একটা ভ্যালু এখানে ইন করে দিবেন, যখন নতুন কোন একটা ভ্যালু ইন করে দিবেন, তার মানে কি, এটার ইনপুট চলে যাবে কোথায়,
এটার ফাইনাল আউটপুটে, এবং এটার কি হবে, এটার আউটপুট নেক্সট পয়েন্টার ফিল্ড চলে যাবে এটার ইনপুটে। তার মানে এই যে আপনি একটা কেস করতেছেন, এখানে একটা দিচ্ছেন, শুধু কি করতেছেন, এই পয়েন্টটা নেক্সট পয়েন্টার ফিল্ডটা চেঞ্জ করে দিচ্ছেন, এই কেসটাকে বলা ইনসার্ট। তো অন্য কিছু করা লাগতেছে না, আপনার শুধু এখানে দুইটা জিনিস চেঞ্জ করলেই হয়, শুধু হলো কি এ নোডের নেক্সট পয়েন্টার ফিল্ড আর যে নতুন নোড আছে সেটার নেক্সট পয়েন্টার ফিল্ড। তার মানে কি, আপনি এখন নতুন একটা এখানে নোড দিয়ে দিলেন, দিয়ে এর নেক্সট পয়েন্টার ফিল্ড কোথায় দিয়ে দিলেন, এটাই দিয়ে দিলেন, যে এটা ধরেন 4 নম্বর ছিল, যে 1 2 3 4 5 6, তাহলে এখানে আপনি একটা দিয়ে দিলেন, দিয়ে বলতেছেন কি যে এটার নেক্সট পয়েন্টার ফিল্ড কোথায় যাবে, 4 এ যাবে, তাহলে 4টা কোথায় যাবে, 5 এ চলে যাবে। এই কেসটাকে বলে ইনসারশন। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখি, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। যে এটা হলো আপনার একটা লিঙ্ক লিস্ট, এটা মনে করেন আপনার লিঙ্ক লিস্ট, এটা হলো ইনফো ফিল্ড, একটা হলো লিঙ্ক ফিল্ড, যেটা শুরু হচ্ছে স্টার্ট থেকে, আর অ্যাভেলেবল স্পেস 7। তার মানে কি স্টার্ট ফিল্ড 6, 6 এ সে প্রথমে যাবে, সে 6 এ যাওয়ার পরে দেখলো 6 এফ রাখছে, 6 এর নেক্সট পয়েন্টার ফিল্ড কত ছিল, 5, 5 এ গেল, 5 এর নেক্সট পয়েন্টার ফিল্ড কত, 4, 4 এর নেক্সট পয়েন্টার ফিল্ড কত, 3, 3 এর নেক্সট পয়েন্টার ফিল্ড 2, 2 এর 2 এর 1, 1 এর 0। তার মানে যে আপনি যে এই যে ডাটাগুলোকে কি করে রাখছেন, ইনসার্ট করে রেখে দিয়েছেন। এখন আপনি ইনসার্ট করতে চান, ইনসার্ট করতে চান মানে কোথায় ইনসার্ট করবেন, আপনি মনে করতেছেন যে আপনি ই আর এফ এর মধ্যে জি রাখবেন, ই এফ এর মধ্যে জি রাখবেন, মানে 7 নম্বর ফিল্ডে আপনি জি রাখলেন। তাহলে আপনি এখানে কি কাজটা কি হবে, 7 নম্বর ফিল্ডে যখন আপনি জি রাখলেন, তাহলে 7 এ তো অ্যাভেলেবল স্পেস ছিল 8, সেটা আর থাকতেছে না। এফ এর পরে আপনি কি রাখবেন, ই এর পরে রাখবেন জি, জি এর পরে আসবে এফ, তাহলে ই এর নেক্সট পয়েন্টার ফিল্ড কত ছিল, 4, সেটা 4 এ যাবে না, যাবে কোথায়, নেক্সট পয়েন্টার ফিল্ড যাবে 7 এ। তার কারণ কি, যে আপনার এই এই 4 এর পরে এখানে যাবে কত, ই এর পরে আপনি জি রাখতেছেন, জি কোথায় হলো, 7 এ চলে আসলো। তার মানে কি, এই ই এর পরে জি আসলো, জি এর নেক্সট পয়েন্টার ফিল হয়ে গেল কত, 7, এখানে হয়ে যাবে 7, 7 এর নেক্সট পয়েন্টার ফিল হয়ে যাবে কত, 7 এর নেক্সট পয়েন্টার ফিল হয়ে যাবে 4, মানে তারপরে সে কোথায় চলে, 4 এ চলে গেল। আর তারপর অ্যাভেলেবল স্পেস আপনার কোথায় চলে আসলো, 8 এ চলে আসলো। তাহলে 8 থেকে যাবে 9 এ, 9 থেকে 10, 10 থেকে 0, 0 মানে কি আমাদের কাজ শেষ। এটাই হলো আমাদের কি ইনসারশন। আমরা যে এখানে আরো স্পেসিফিকলি বোঝাই দিচ্ছি, যে আপনি কি করতেছেন, এখানে একটা নোড স্টার্ট দিয়ে ডেটা লিস্ট ইনসার্ট করতেছেন, সেটা কি হচ্ছে, এর নেক্সট পয়েন্টার ফিল্ড চলে যাচ্ছে কোথায়, এটা এখানে, এর নেক্সট পয়েন্টার ফিল্ড চলে যাচ্ছে কোথায়, বি এর ইনপুটে। এই কেসটাকে বলা হয় কি ইনসারশন কেস। এই যে আপনি ইজিলি একটা ইনসার্ট করতে পারতেছেন, ইজিলি ডিলিট করতে, ডিলিটও করতে পারবেন। শুধু কি চেঞ্জ করতে হচ্ছে, আপনার ডাটা স্ট্রাকচার চেঞ্জ করতে হচ্ছে না, ডাটার নেক্সট পয়েন্টার ফিল্ডটা চেঞ্জ করে দিতে হচ্ছে, তাহলে ডেটাটা কি হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। এই কেসটাকে, এই কারণে আমাদের লিঙ্ক লিস্টকে বলা হয় আইডিয়াল ডেটা স্ট্রাকচার। এবার আমরা দেখবো ডিলেট, আমরা কি করে ডিলেট করে থাকি। ডিলেটিং এ লিঙ্ক লিস্ট, ডিলেট মানে কি, ডিলেট মানে হলো যে আপনার ডেটা স্ট্রাকচার থেকে কোনো ডেটাই কি করবেন, ডিলেট করে দিবেন। এই কেসটাকে বলা হয় ডিলেশন। The relation কি, list, let list be a linked list with n nodes between n between a and b। মনে করেন একটা n নোড আছে যেটা a আর b এর ভিতরে আছে, এক অর্থাৎ আপনি যেটা ইনসারশনে করলেন, যেটা আপনি কি করতেছেন ইনসারশনে করতেছিলেন, সেটা হলো রিলেশনে আগে হবে। তার মানে কি, এখান থেকে আমি আপনার কাছে ডিলেট বুঝাই দিচ্ছি ইজিলি। এই ফিগার থেকে এখানে কি দেখতেছেন, এরা বিফোর ইনসারশন, বিফোর ইনসারশনের পূর্বে এরকম অবস্থায় ছিল, আফটার ইনসারশন মানে ইনসারশন করার পরে আপনার এই অবস্থা চলে আসলো, এই অবস্থায় চলে আসলো, আপনার ইনসারশনের পরে এই অবস্থায় চলে আসলো। এখন আপনি যদি ডিলেশন করতে চান, মনে করেন এই এন নোটটাকে কি করবেন আপনি, এ আর বি এর মধ্যে থেকে ডিলিট করে দিবেন। তার মানে কি, এটা হলো বিফোর ডিলেশন, বিফোর ডিলেশনের আগে এই অবস্থায় আছে, আপনি ডিলিট করার পরে এই অবস্থায় নিয়ে যাবেন। তার মানে কি, এই নোটটাকে কি করবেন আপনি, ডিলিট করে ডিলিট করে দিবেন। তাহলে কি হয়ে যাবে, এর নেক্সট পয়েন্টার ফিল্ড হয়ে যাবে কোনটা, এই নোট বি এর যেটা ছিল নোড নাম্বার, সেটা হয়ে যাবে তার নেক্সট পয়েন্টার ফিল্ড। এটাই হলো তার ডিলেট। এই যে ডিলেট, বিফোর ডিলেশন।
যে স্টার্ট নোড দিয়ে আপনি শুরু করতেছেন, নোড এ, নোড এন, নোড বি, এটা হলো আপনার একটা নরমাল ডাটা স্ট্রাকচার। সেখানে আপনি কি করবেন, ডিলিট করবেন কাকে, এন কে, নোড এন কে ডিলিট করবেন। নোড এন কে যখন আপনি ডিলিট করবেন তখন কি হয়ে যাবে, নেট ও এর নেক্সট পয়েন্টার ফিল্ডটা কোথায় চলে যাবে, নোড বি তে চলে যাবে। তাহলে আপনি কি হয়ে যাচ্ছে, এটা ডিলিট হয়ে যাচ্ছে। যে আপনার ডিলিশনের পরে কি হয়ে যাবে, এর এইটা ডিলিট করে দিলেন, এর নেক্সট পয়েন্টার ফিল্ডটা কোথায় চলে গেল, এখানে চলে গেল। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। এই যে আমাদের কি একটা ফিগার আছে যেখানে নোড স্টার্ট থেকে শুরু হয়েছে, অ্যাভেলেবল স্পেস কত, 3। অ্যাভেলেবল মানে কি, অ্যাভেল মানে আমরা কি বলেছিলাম, অ্যাভেল মানে হলো এমটি, মানে কোনগুলো এমটি আছে লিস্টের। তো আমরা প্রথমে অ্যাভেল ফিল হলো 3 নম্বর ফিল বলতেছে, 3 এমটি আছে। 3 এর পরে আছে কে আছে, 3 বলতে শুধু আমি এমটি নাই, আরো এমটি আছে কে, 2 নম্বর আছে। 2 এ গেলাম, 2 এ যাওয়ার পরে বলতেছে যে অ্যাভেলেবল স্পেস কত, 5, 5 এ ফাঁকা আছে, 5 এ গেলাম। 5 বলতেছে অ্যাভেলেবল কত, 7 ও আছে, 7 এ গেলাম। 7 বলতেছে অ্যাভেলেবল 8, 8 ও ফাঁকা আছে। 8 এ যে দেখলাম 9 ফাঁকা আছে, 9 যে 10, 10 তে 0। তার মানে কি, এগুলা আমার অ্যাভেলেবল ফিল্ড আছে। আর এখানে ইনসার্ট আছে কত, ইনফরমেশন আছে কত, 6 এ, এফ। এফ এর পরে আছে কি, তার নেক্সট পয়েন্টার ফিল্ড হলো 4। 4 এ যে দেখতেছি ডি, ডি এর পরে তার নেক্সট পয়েন্টার ফিল্ড 1, 1 এ যে দেখছি এ, তারপরে 0, 0 মানে কি জানে, 0 মানে নাল হয়ে গেল, মানে লিস্ট ইজ এমটি, চলে গেছে, শেষ। এখন আপনি কোনো একটা ডেটাকে ডিলিট করতে চান, তাহলে আপনার এখানে কি করতে হবে, দুইটা ফিল্ড আপডেট করতে হবে। মনে করেন আপনি ডি কে ডিলিট করবেন, তাহলে ডি আছে কয় নম্বর ফিল্ডে, 4 নম্বর ফিল্ডে। তাহলে আপনি ডি কে ডিলিট করে দিলেন, তাহলে 4 নম্বর ফিল্ড কি হয়ে গেল, অ্যাভেলেবল হয়ে গেল। তাহলে কি, প্রথমে আপনি স্টার্ট করতেন 6 থেকে, 6 এ যান, 6 এর পরে ছিল 4 নম্বর ফিল্ড, 4 নম্বর ফিল্ডে ডি ছিল, যার নেক্সট পয়েন্টার ফিল্ড। ডি তো ডিলিট করে দিয়েছেন, তাহলে 4 এর নেক্সট পয়েন্টার কে ছিল, 1 ছিল। তাহলে কি হবে, এই নেক্সট পয়েন্টার ফিল্ডটা চেঞ্জ হয়ে যাবে। যে কি হয়ে যাবে, 6 এর পরে সে কোথায় যাবে, 1 নম্বর ফিল্ডে যাবে। 6 নম্বর ফিল্ডে যখন সে স্টার্ট করলো এফ, এফ এর পরে সে যেহেতু ডি ডিলিট করে দিয়েছেন, তাহলে তার নেক্সট পয়েন্টার ফিল্ড কত, 1, একে গেল, বাস। কিন্তু এখানে আরেকটা হলো অ্যাভেলেবল স্পেস। অ্যাভেলেবল স্পেস আপনি দেখেন কি, যে আপনার 4 ফাঁকা হয়ে গেছে এখন, তাহলে 4 কে আপনাকে কি করতে হবে, ইনসার্ট করতে হবে। তার মানে অ্যাভেলেবল 3 এ গেলেন, 3 বললো যে 2 এ আছে, 2 বললো যে 5 আছে, 5 এর আগে 4ও ফাঁকা আছে, তাহলে আপনি এখানে চেঞ্জ করে দিবেন কি, যে 2 এর অ্যাভেলেবল মানে 2 এর লিংক পয়েন্টার ফিল্ড হবে 4, 4 এ গেলেন, তারপরে 4 এ যে ফাঁকা করে দেন, 4 এর লিংক পয়েন্টার ফিল্ড হবে কত, 5। তার মানে কি, এটুকু যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে আপনার কি লিংক লিস্টটা থেকে যাচ্ছে। এখানে লিংক লিস্টে কোনো ভ্যালু চেঞ্জ করতে হচ্ছে না, কোনো ফিল্ডকে কি করতে হচ্ছে না, সরাতে হচ্ছে না। শুধু কি হচ্ছে, তার নেক্সট পয়েন্টার ফিল্ডটা আপনি কি করে দিচ্ছেন, চেঞ্জ করে দিচ্ছেন। এতে ইনফরমেশন ফিল্ডকে আপনি কি ইজিলি রিঅ্যারেঞ্জ করতে পারতেছেন। এখন স্যার আরেকবার একটু বলবেন স্যার। আমি আরেকবার বলতেছি, ইনসারশন বলবো না ডিলেশন বলবো, স্যার ডিলেশন। ডিলেশন। ডিলেশন মানে হলো কোন একটা ফিল্ডকে আপনি কি করবেন, ডিলিট করে দিবেন। এই যে আপনি একটা ফিগারটা দেখেন, যে এই ফিগারে দুইটা ফিল্ড আছে, দুইটা পয়েন্টার আছে, একটা স্টার্ট পয়েন্টার, একটা হলো অ্যাভেল পয়েন্টার। স্টার্ট পয়েন্টার কি করে, যে আমাদের আসলে লিঙ্ক লিস্ট কোথা থেকে শুরু হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করে। আর অ্যাভেল মানে কি, অ্যাভেলেবল, যে আপনার আসলে লিঙ্ক লিস্টে কোন জায়গাগুলো অ্যাভেলেবল আছে, মানে ফাঁকা আছে, ভবিষ্যতে আপনি ইউজ করতে পারবেন। যেখানে ডেটা আছে সেখানে তো আপনি ইউজ করতে পারবেন না। প্রথমে আমরা স্টার্ট ফিল্ডে যাই, স্টার্ট ফিল্ডে যাচ্ছে, স্টার্ট ফিল্ড বলতে 6, 6 গেলেন, 6 এ রাখছেন এফ। এফ এর পরে দেখতেছেন যার কোন কোন ফিল্ডে ডাটা আছে, তো এফ বলতেছে মানে 6 নম্বর বলতেছে 4 নম্বর ফিল্ডে ইনফরমেশন আছে, 4 নম্বর ফিল্ডে গেলাম। 4 নম্বর ফিল্ডে যাই দেখছে ডি আছে, 4 নম্বর বলতেছে নেক্সট পয়েন্টার ফিল্ড কি, যে একে ইনফরমেশন আছে, আমরা একে চলে গেলাম, একে এ আছে। একে নেক্সট পয়েন্টার ফিল্ড 0, 0 মানে কি, লিস্ট ইজ নাল, মানে এরপরে কোনো ডাটা নাই। আর অ্যাভেলেবল মানে কি, যে আপনি কোন কোন জায়গায় আপনি নতুন ডাটা ইনসার্ট করতে পারবেন। অ্যাভেলেবল ফিল্ড কি, 3 এ যান, প্রথমে এখানে 3 দিয়ে শুরু করেছি। 3 এ যাওয়ার পরে বলতেছে শুধু আমি 3 ফাঁকা নাই, 3 বলতেছে যে 2 ও ফাঁকা আছে, তাহলে আমার 2 এ গেলাম। তাও 2 বলতেছে না, আমার সাথে 5 ও ফাঁকা আছে, তাই 5 এ চলে গেলাম। 5 বলতে 7 ফাঁকা আছে, 7 এ গেলাম। 7 বলতেছে 8, 8 বলতেছে 9, 9 বলতেছে 10, 10 এ এসে লিস্ট ইজ এমটি করে দিলাম। এখন আপনার ডিলিট মানে কি, ডিলিট মানে যে কোনো একটা ভ্যালু আপনি কি ডিলিট করে দিবেন। তাহলে আপনি মনে করেন যে 4 নাম্বার ফিল্ড আপনি ডিলিট করে দিলেন, মানে ডি কে আপনি ডিলিট করে দিলেন আপনার ডাটা স্ট্রাকচার থেকে, রাখবেন না, তার প্রয়োজন নাই। তাহলে এখানে যখন ডি 0 হয়ে গেল, তাহলে আপনার কেসটা কি দাঁড়াবে, স্টার্ট ফিল্ড 6 আছে, 6 থেকে এখন তার নেক্সট পয়েন্টটা ফিল্ড ছিল 4। 4 যদি থাকে তাহলে 4 তো ফাঁকা হয়ে গেছে, সে তো যে অ্যাভেলেবল স্পেসে চলে গেছে, তাহলে তো লিস্ট কাজ করবে না। তার মানে কি, 4 এর তাহলে 6 এর নেক্সট পয়েন্টার ফিল্ড কত হবে, 6 এর নেক্সট পয়েন্টার ফিল্ড হবে 1। এই যে আপনি নেক্সট পয়েন্টার ফিল্ডটা চেঞ্জ করে দিলেন, যে সেই 6 এ আসলো, 6 নেক্সট পয়েন্টার ফিল্ড কোথায় চলে গেল, 1 এ চলে গেল। 1 এ যে আপনি কি পাইলেন, এ পাইলেন,
পে তার নেক্সট পয়েন্টার 0, তার মানে কি ইনফরমেশন হয়ে গেল, আপনার ডিলেট কমপ্লিট। কিন্তু ডিলেট কমপ্লিট তো হলো, ঠিক আছে, কিন্তু এই যে 4 নম্বর ফিল্ডটাকে সেটা তো ইউজ করতে হবে নেক্সট ভবিষ্যতে ব্যবহারের জন্য। তাহলে তার অ্যাভেলেবল স্পেসকে আপডেট করতে হবে। অ্যাভেলেবল স্পেস বলতে আপনার কি যাচ্ছে, তাহলে অ্যাভেলেবল স্পেস 3 দ্বারা শুরু করলেন, 3-এ যাওয়ার পরে বললো যে 2 নম্বর ফিল্ড ফাঁকা আছে, 2 নম্বর ফিল্ডে গেলাম, 2 নম্বর ফিল্ডে যাওয়ার পর 5 নম্বর ফিল্ড ফাঁকা আছে তা বলতেছে, বাট আমরা কি করতেছি, আমরা 4 নম্বর ফিল্ডটাকে ফাঁকা করে দিয়েছি। তাহলে আমরা কি করব, 2-এ যে 5 না বলে আমরা বলবো যে 4 নম্বর ফিল্ড ফাঁকা আছে। 2-এর নেক্সট পয়েন্টার ফিল্ড কত কত করে দেব, 4 করে দিব। তাহলে 2-এর পরে নেক্সট পয়েন্টার ফিল্ড 4 হয়ে গেল। তো 4-এ আসতেছি, 4 আসার পর 4-এর নেক্সট পয়েন্টার ফিল্ড করে দেবো কত, 5। তাহলে বাদ বাকি চেঞ্জ করা লাগতেছে না। তো আপনি কি হলেন, 2-এর নেক্সট পয়েন্টার ফিল্ড হয়ে যাচ্ছে 4, 4-এ আসলেন, 4-এর নেক্সট পয়েন্টার ফিল্ড করে দেন 5। তার মানে কি সে 5-এ আসলো, 5-এর থেকে যখন আসবে 7, 7-এর পরে 8, 8 কমপ্লিট। এখন আপনাকে ডিলেট বুঝতে পারছেন আপনারা? জি স্যার। স্যার পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে হতে পারে? এই এক্সপ্লেন, ডিফাইন এন্ড এক্সপ্লেইন, ইনসারশন অন ডিলেশন, মেইনলি আপনাদের তো ছোট ছোট প্রশ্ন হয়, 5 মার্কের একটা করে সেট। যেখানে প্রথমে পড়াইছি যে হোয়াট আর দ্য প্রবলেম অফ অ্যারে, হাউ ক্যান সলভ ইট, এটা যদি প্রশ্ন হয় তার মানে কি এটা থেকে আপনি কি করতে পারবেন, 2 মার্কের প্রশ্ন থাকবে এটা, যে আপনার কি কি অ্যারের প্রবলেম আছে আর অ্যারে আপনি কি করে সলভ করতে পারতেছেন, আপনি লিঙ্ক লিস্ট ব্যবহার করে সলভ করতে পারতেছেন এরকম। অথবা থাকতে পারে ডিফাইন এন্ড এক্সপ্লেইন অ্যারে, ডিফাইন করতে হবে আর অ্যারে একটা ফিগার দিয়ে আপনি কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। স্যার এই স্টার্ট পয়েন্ট আর অ্যাভেলেবল পয়েন্ট এটা তো আমি স্যার আমার ইচ্ছা মতো ধরে নিতে পারবো না স্যার। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা মতো ধরে নিতে পারবেন। জি, স্যার। এটা আপনার ইচ্ছা মতো আপনি ফিল্ডগুলো চেঞ্জ করতে পারবেন। এর জন্যই তো লিঙ্ক লিস্ট এত ফ্লেক্সিবল এর কারণে লিঙ্ক লিস্টকে বলা হয় আইডিয়াল ডেটা স্ট্রাকচার। মানে আপনার ইচ্ছা মতো আপনার ফিল্ডগুলোকে আপনি ইউজ করতে পারবেন, যাকে ইচ্ছা ফাঁকা রাখতে পারবেন, যাকে ইচ্ছা কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর এই যে ফ্লেক্সিবিলিটি, এই কারণে লিঙ্ক লিস্টকে বলা হয় আইডিয়াল ডেটা। আবার আপনাদের প্রশ্ন হতে পারে হোয়াই লিঙ্ক লিস্ট ইজ কল্ড আইডিয়াল ডাটা স্ট্রাকচার, তাহলে কি করতে হবে, যে কেন তাকে বলা হয়, কারণ কি এখানে লিমিটেশন নাই, ইনসারশন ইজি, ডিলিশন ইজি, যে কোনো মতে মডিফাই করে রাখতে পারেন আপনি। এই কেসটার কারণে তাকে কি বলা হয়, আইডিয়াল ডাটা স্ট্রাকচার বলে। তারপরে আসতে পারে যে ডিফাইন এন্ড এক্সপ্লেইন অ্যারে, আসতে পারে এক্সপ্লেইন অ্যারে ইনসার্টিং, তাহলে অ্যারে ইনসার্টিং কি করতে হবে, যে আপনার এরকম ফিগার দিয়ে বর্ণনা করতে হবে যে এই কেস হলো এই কেস, যেগুলো আমি যেটা বলতেছি এটা সবই আপনার ভাষায় এভাবে আছে, এগুলা সব ভাষাতে আছে। যে এরকম ফিগার দিয়ে
হ্যালো, হ্যালো, হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, এই স্ক্রিন শেয়ারও দেখতে পাচ্ছেন, কারেন্ট চলে গেছিল তো এই জন্য। স্যার আমাদের যে একটা বইয়ের পিডিএফ দিছিলেন ওটার তো আমরা করতে পারছি না, ওটার কেন? অ্যাক্সেসটা দিয়ে দেন। আমি তো অ্যাক্সেস দিয়ে দিয়েছি যারা যারা রিকোয়েস্ট পাঠাইছিল। স্যার আমি রিকোয়েস্ট পাঠাইছি, আমাকে একটু দিয়ে দিন 14 রোল। তাহলে আবার আমাদের হেডার লিঙ্ক লিস্ট। হেডার লিঙ্ক লিস্ট কি? যে আপনি যেই হেডার অ্যাক্সেস লিঙ্ক, পাবলিক করে দেন স্যার। হ্যাঁ এবার আমাদের টপিকস আসছে যে হেডার লিঙ্ক লিস্ট। আমরা এতক্ষণ যে লিঙ্ক লিস্ট দেখলাম, লিঙ্ক লিস্টের আরেকটা বিষয় হলো যে হেডার লিঙ্ক লিস্ট। মিনি অ্যালজেব্রা পড়েছেন আপনারা, লিনিয়ার অ্যালজেব্রা? হ্যালো, জি স্যার। এই লিনিয়ার অ্যালজেব্রা পলিনোমিয়াল ইকুয়েশন পড়েছেন? মেইনলি আপনার লিনিয়ার অ্যালজেব্রা পলিনোমিয়াল ইকুয়েশন গুলাকে কি করেন আপনি, ডাটা স্ট্রাকচারে রাখতে হলে আপনার হেডার লিঙ্ক লিস্ট ব্যবহার করতে হয়। এটা হলো হেডার লিঙ্ক লিস্টের অ্যাপ্লিকেশন। যার পলিনোমিয়াল বড় বড় ইকুয়েশন গুলো আছে সেগুলা কি করবেন আপনি, রিপ্রেজেন্ট করবেন কোথায়, আপনার কম্পিউটার মেমোরিতে। তখন তারপর আমরা হেডার লিঙ্ক ব্যবহার করি। হেডার লিঙ্ক লিস্ট কি? হেডার লিঙ্ক লিস্ট ইজ এ লিঙ্ক লিস্ট হুইচ অলওয়েজ কন্টেইন এ স্পেশাল নোট, যেটা একটা স্পেশাল নোট দিয়ে তৈরি, কল দা হেডার নোট। কি বলতেছি? হেডার লিঙ্ক লিস্ট ইজ এ লিঙ্ক লিস্ট হুইচ অলওয়েজ কন্টেইন এ স্পেশাল নোট, যেখানে একটা স্পেশাল নোট থাকবে যাকে আমরা বলবো হেডার নোট, যেটা কোথায় হবে, ইনিশিয়াল অফ দা লিঙ্ক লিস্ট। ইংলিশে সব ইনিশিয়াল অবস্থা, মানে প্রথমে যে নোটটা থাকবে সেটাকে আমরা হেডার নোট হিসেবে ডিক্লেয়ার করবো, যার ভ্যালু সবসময় ফিক্স থাকে 0 এবং -1, যার ইনফরমেশন ফিল্ড 0 থাকে, নেক্সট পয়েন্টার ফিল্ড -1 থাকে। তাহলে a header link list is a linear list which always contain a special node called header node. At the beginning of the list, the following two kinds of header list. আমরা জানি যে হেডার লিস্ট দুই প্রকার, একটা হলো গ্রাউন্ডেড হেডার লিস্ট, একটা হলো সার্কুলার হেডার লিস্ট। গ্রাউন্ডেড হেডার লিস্ট কি? আপনারা ফিগার দেখেন, যখন আপনি কি হবে যে ইনফরমেশন চলে যাবে, মানে আমরা আগে যে লিঙ্ক লিস্ট গুলো ব্যবহার করতেছিলাম সেই লিঙ্ক লিস্ট গুলাই, যে এক্সিয়ালাইজে 0 আসবে, কাজ শেষ। এবং সেখানে কি করতেছেন, একটা স্পেশাল হেডার নোড আপনি ব্যবহার করে ফেলতেছেন। স্টার্টের পরে প্রথমে হেডার নোডে আসবে, হেডার নোড দিয়ে সাম কাজ হবে। এই কেসটাকে বলা হয় কি? গ্রাউন্ডেড হেডার লিস্ট। দ্য গ্রাউন্ডেড হেডার লিস্ট ইজ এ হেডার লিস্ট হোয়ার দ্য লাস্ট নোড কন্টেইন নাল পয়েন্টার, যেখানে লাস্ট নোডটা গঠিত হবে কি নাল পয়েন্টার দ্বারা। দি টার্ম গ্রাউন্ডেড কামস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট ম্যানি টেক্সট ইউজ দ্য ইলেকট্রিক্যাল গ্রাউন্ড সিম্বল টু দ্য ইন্ডিকেটর অফ নাল পয়েন্টার। মেইনলি আপনার যখন কি হবে যে এই 0 বা এই ক্রস চিহ্ন দ্বারা আপনি কোনো একটা কি করবেন, একটা হেডার লিঙ্কসকে সমাপ্তি করে দিবেন, একে বলা হবে কি গ্রাউন্ডেড হেডার লিস্ট। আর সার্কুলার হেডার লিস্ট কি? সার্কুলার হেডার লিস্ট হলো যে আপনি যে এইভাবে কাজ করতেছেন সার্কুলারলি, মানে লাস্ট এলিমেন্ট ফিডব্যাক টু দা ফার্স্ট এলিমেন্ট, এই কেসটাকে বলা হবে সার্কুলার হেডার লিস্ট। মানে সেটা কি হবে, সবসময় ক্লোজলি ঘুরতেই থাকবে। দেখুন লাস্ট এলিমেন্ট ফিডব্যাক টু দা ফার্স্ট এলিমেন্ট, দেখুন আপনার লাস্ট এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্টে চলে আসবে, এই কেসটাকে বলা হবে কি সার্কুলার হেডার লিস্ট। সার্কুলার লিস্ট ইজ এ হেডার লিস্ট হোয়ার লাস্ট নোড পয়েন্ট ব্যাক টু দা হেডার নোড, যেখানে লাস্ট নোডটা কি করবে, পয়েন্ট ব্যাক টু দা ফার্স্ট নোডে বা হেডার নোডে চলে আসবে, এই কেসটাকে বলা হবে কি সার্কুলার হেডার লিঙ্ক লিস্ট। তাহলে আমরা কি দেখলাম যে হেডার লিঙ্ক লিস্ট কি, গ্রাউন্ডেড হেডার লিস্ট কি, সার্কুলার হেডার লিস্ট কি। এখন আমরা দেখবো এর অ্যাপ্লিকেশন। স্যার আর স্যার একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, গ্রাউন্ড হেডার লিস্ট আর হচ্ছে স্যার সার্কুলার হেডার লিস্টটা প্রোগ্রামে কোথায় ইউজ করা হয়, ইউজেস ফিল্ড গুলো মেইনলি কোথায় স্যার? কোথায়? আপনার সার্কুলার হেডার লিস্ট হলো যেখানে আপনার কি হচ্ছে যে অলওয়েজ ডাইনামিক প্রোগ্রাম, যে আপনার ডাইনামিক সিস্টেম গুলাতে সার্কুলার হেডার লিস্ট ব্যবহার করা হবে। স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হতো। যে এক্সাম্পল দিলে ধরেন যে আপনি কি করতেছেন, যে সবসময় কোন একটা ওয়েব পেজ বা ওয়েব ডিজাইনকে কি করতেছেন, আপডেট করতেছেন, কেউ ইনসার্ট করতেছে, কেউ ডিলিট করতেছে, এখন আপনি ভ্যালু রাখতেছে। সার্কুলারটা কি হয় যে আপনার লাস্ট এলিমেন্ট, মানে আপনি যখন কোনো এলিমেন্টকে মধ্যে থেকে ডিলিট করে দিচ্ছেন, আপনি এখানে দেখেন গ্রাউন্ডেড হেডার লিস্ট দেখেন যে আপনি এই অবস্থায় আছে। এখন আপনি এই করতে করতে এক সিরিয়ালে প্রথমে এটা রাখলেন, তারপর এটা রাখলেন, তারপর এটা রাখলেন, তারপর এটা রাখলেন, এই করতে করতে 0 পাইলেন, শেষ হয়ে গেল। এখন আপনি মনে করলেন মধ্যের কোন একটা এলিমেন্টকে আপনি কি করলেন, ডিলিট করে দিলেন। তাহলে কি হয়ে গেল, এই কোনো একটা এলিমেন্টকে আপনি যখন ডিলিট করে দিবেন তখন এটা কি করে, সার্চ করার জন্য অনেক ঝামেলা হয়ে যায়, বা এটা আনইউজ অবস্থায় থেকে যায়। অনেক সময় হিউজ বড় ডাটা স্ট্রাকচার হলে যে এটা আনইউজ অবস্থায় থেকে যায়, এটা আমরা অনেক সময় ব্যবহার করি না। বাট সার্কুলারে কি হয়, লিমিটেড আপনার মেমোরি সেল থাকে, যেটা কি হয় যে আপনার বারবার আপডেট থাকে, মানে যেটা ফাঁকা থাকবে অ্যাকচুয়ালি কি লাস্ট এলিমেন্টের পরে আবার কি হয়, আপনি এদিক থেকে যদি সিকোয়েন্সিয়ালি আপনি ডিলিট করতে চান,
যে আপনি সিকোয়েন্সিয়ালি ইনপুট করতেছেন, সিকোয়েন্সিয়ালি ডিলিট করতেছেন। তার মানে এক্সিয়াল এখানে যাইতে যাইতে এই পর্যায়ে শেষ হয়ে যাবে। তার কারণ কি, এখানে যাওয়ার পরে সে আর নতুন ইনসার্ট করতে পারবে না, তার মেমোরি আপনি ফিক্স করে দিয়েছেন। বাট যদি সার্কুলারলি হয় তাহলে কি হবে, যে আপনি এই যে কাজ করতেছেন, যে এই প্রথমে এদিক থেকে সে ইনসার্ট হচ্ছে আর এদিক থেকে ডিলিট হচ্ছে, তার মানে কি, দেখো সে এই জায়গায় পৌঁছে গেল, তখন আবার কি হবে, সে আবার প্রথম থেকে শুরু করতে পারবে ইনসার্ট করা। তার মানে এটা কি আচ্ছা, তাহলে সার্কুলারলি? কি আমরা ওয়ান কাইন্ড অফ লুপ বলতে পারি? হ্যাঁ, সার্কুলার মানে তো লুপ, আচ্ছা, সার্কুলার মানে তো আপনার লুপিং সিস্টেম, যেটা সার্কুলারলি ঘুরতে থাকবে। এখন আমি আচ্ছা। বলতেছি যে হেডার লিঙ্ক লিস্ট আপনার কোথায় ব্যবহার করা হয়। ও হেডার লিঙ্ক লিস্ট ব্যবহার করা হয় হলো আপনার অ্যাপ্লিকেশন অফ হেডার লিঙ্ক লিস্ট হলো পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে। এটা এই যে পলিনোমিয়াল ইকুয়েশন যখন আপনি সলভ করবেন, তখন আপনার কি হবে, হেডার লিঙ্ক লিস্ট ব্যবহার করতে হবে। এখন কি, হেডার লিঙ্ক লিস্ট আর ফ্রিকোয়েন্টলি ইউজ ফর মেইনটেইনিং পলিনোমিয়াল ইন মেমোরি। যে এখন আপনার যে পলিনোমিয়াল ইকুয়েশনগুলো মেমোরিতে আপনি রিপ্রেজেন্ট করবেন, এই কেসটাকে যখন রিপ্রেজেন্ট করার জন্য হেডার লিঙ্ক ব্যবহার করে। হেডার নোড প্লে অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন রিপ্রেজেন্টেশন সিন্স ইট নিডেড এ রিপ্রেজেন্টেশন টু জিরো পলিনোমিয়াল। মেইনলি যে আপনি হেডার লিঙ্কসের দ্বারা জিরো পলিনোমিয়ালকে রিপ্রেজেন্ট করেন, মানে প্রথম একটা ইনিশিয়াল কেসকে ধরে নেন, যেটা আইডিয়াল ডাটা স্ট্রাকচার, যেটার ভ্যালুটা সবসময় আপনার কি হয়, ফিক্স থাকে। আপনাদের আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে এখানে বইয়ের এক্সাম্পল দেওয়া আছে মনে হয়। এটা লিখছে পলিনোমিয়াল ইকুয়েশন রিপ্রেজেন্টেশনে। এই যে আপনার একটা কি ব্যাপার, এখানে একটা ফিগার ছিল 5.32b 83। এই যে আপনি একটা ইকুয়েশনকে কি করতেছেন, হেডার লিঙ্ক লিস্ট দ্বারা রিপ্রেজেন্ট করতেছেন। হেডার লিঙ্ক লিস্ট মানে কি, আপনার জিরো প্রথম যেই লিস্টটা থাকবে সেটা হলো কি আপনার হেডার লিঙ্ক লিস্ট। এটা তো আমি বলেছি যার ভ্যালু অলওয়েজ ফিক্স থাকে, যে হল 0 আর -1। 0 আর -1 কি, আপনি দেখেন পলিনোমিয়াল ইকুয়েশনে দুইটা পার্ট থাকে, একটা হলো কোফিশিয়েন্ট পার্ট, একটা হলো এক্সপোনেনশিয়াল পার্ট। কোফিশিয়েন্ট পার্টটা কি, যে 2 2 হলো কি আপনার কোফিশিয়েন্ট, আর এক্সপোনেনশিয়াল কি, এক্সপোনেনশিয়াল হলো পাওয়ার পার্ট, মানে কি এটা 8। তার মানে কি, আপনি প্রথম অবস্থাকে 0 পলিনোমিয়াল রিপ্রেজেন্ট করতেছেন, যেটা মানে কি কোফিশিয়েন্ট কত, 0 0 x - 1। এটা হলো আপনার একটা ইনিশিয়াল কেস, আপনি অলওয়েজ ধরে নিতেছেন 0 x - 1 হলো আপনার একটা ইনিশিয়াল ভ্যালু। তারপর আপনি নেক্সট পয়েন্টার ফিল্ড তৈরি করতেছেন। তার মানে কি, পলিনোমিয়াল এসে যাচ্ছে কোথায়, এক নম্বর ফিল্ডে। এক নম্বর ফিল্ডে কি আছে, 0 x - 1। এটা আপনার অলওয়েজ, এটা হলো আপনার হেডার লিস্ট, যে ভ্যালুটা অলওয়েজ ফিক্স থাকে। তারপরে কি, সে যাবে 3 নম্বর ফিল্ডে। 3 নম্বর ফিল্ডে আপনি রাখছেন কত, 3 নম্বর ফিল্ডে রাখছেন হলো 2 8, যার কোফিশিয়েন্ট কত 2, এক্সপোনেনশিয়াল কত 8 রেখে দিলেন। তারপরে বলতেছেন কত, আপনি 4 নম্বর ফিল্ডে যান। ইকুয়েশনে পরে পার্ট হলো -5 x⁻²। এটা 4 নম্বর ফিল্ড আছে। 4 নম্বর ফিল্ডে কোফিশিয়েন্ট কত -5, এক্সপোনেনশিয়াল কত 7। তারপরে আপনি রিপ্রেজেন্ট করবেন কত -3 x²। তারপরে এটা বলছে 6 নম্বর ফিল্ডে এই ভ্যালুটা আছে, 6 নম্বর ফিল্ডে চলে যান। 6 নম্বর ফিল্ডে কত -3, এক্সপোনেনশিয়াল হলো 2। দিয়ে তারপরে 7 নম্বর ফিল্ডে চলে যান। 7 নম্বর ফিল্ডে 4, 4 কি, এটা শুধু কোফিশিয়েন্ট, আর x এর মান কত 0, 4x⁻0। তার মানে কি 4x⁻0, সেটা হলো 1 নম্বর ফিল্ডে। তার মানে কি, আপনি কি করতেছেন, আপনি 1 নম্বর ফিল্ডে চলে যাচ্ছেন, দিয়ে আপনি কি লিস্টটাকে তৈরি করতে, একটা সার্কুলার লিস্ট। এটা যদি সার্কুলার লিস্ট না হতো, গ্রাউন্ডেড লিস্ট হতো, তাহলে এখানে কি হয়ে যেত, 0 করে দিতেন, নাল করে দিতেন। আর অ্যাভেলেবল কি 2 আছে, 2 এর পরে ফাঁকা আছে কে 5, 5 এর পরে ফাঁকা আছে কত 8, 8 এর পরে ফাঁকা কত 9, পরের দিকে সব ফাঁকা আছে। এটা সার্কুলারলি বলে আপনি কি করতেন, এই লাস্ট ভ্যালুটা আবার কোথায় যাচ্ছে, লাস্টের পরে আবার প্রথম আপনি কি ইনিশিয়াল করে দিচ্ছেন। যদি তা না হতো তাহলে আপনি কি করতে হতো, তা না হলে এখানে 0 করে দিতে হতো। 0 করা মানে কি, আপনি গ্রাউন্ডেড এর শেষ। তাহলে আমরা কি দেখলেন কি, যে কি করে একটা পলিনোমিয়াল ইকুয়েশনকে আমরা কি করে রিপ্রেজেন্ট করে থাকি। মেইনলি আজ আপনাদের এই পর্যন্ত। আপনাদের আর এখানে কয়েকটা টপিক আছে, একটা হলো 2A লিস্ট আছে, এটা পড়বো আমরা। তারপরে 2A হেডার লিস্ট পড়বো। এই দুইটা কি তিনটা টপিকস আছে, আর তাহলে আপনাদের এই অধ্যায় শেষ। স্যার তাহলে এরপরে আপনাদের কি আবার জয়েন করব নাকি এই না পর্যন্ত? না, আপনাদের ক্লাস শেষ, ক্লাস শেষ। আর আচ্ছা। দুইটা ক্লাস হলেই, আর তিনটা ক্লাস হলে আপনাদের কোর্স শেষ হয়ে যাবে। হ্যাঁ এখন, হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। স্যার বইয়ের লিঙ্কটা স্যার একটু ইয়ে করে দেন।